হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদের আবিদ আপু। আজকে টপিকটা দেখেই বুঝতে পারছো, গদ্য পড়াবো অর্থাৎ গল্প পড়াবো। তো আমাদের সাহিত্যপাঠ বইয়ের যতগুলো গল্প আছে তার মধ্যে এই গল্পটা একটু জটিল বলা যেতে পারে। তো বাট আমি অনেক সহজ করে তোমাদেরকে পড়াবো এবং জাস্ট এক লাইনে তোমাদের মূলভাব বুঝিয়ে দেবো, দেন কোশ্চেন সলভ করব, আমরা পাঠ পরিচিতি সলভ করব এবং তার সাথে সাথে আমরা গল্পটার যে মেইন লাইনগুলো আছে সেগুলো একটু হাইলাইট করে দিব। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই যে উপেক্ষিত শক্তির উদ্বোধন এটি কে লিখেছেন বলো তো। তোমরা কি জানো এটি কে লিখেছেন? এটা কিন্তু লিখেছেন আমাদের যে সাম্যবাদের যে কবি বলা হয়ে থাকে, যাকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে, তিনি লিখেছেন। কে বলো তো? তিনি, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম, তাই না? কাজী নজরুল ইসলাম। আচ্ছা, তোমাদের কাছে মনে হতে পারে না যে এই যে গল্পটা, এই গল্পটার নাম উপেক্ষিত শক্তির উদ্বোধন কেন বলা হয়েছে? আগে সব সময় তুমি দেখবা যে তোমাদের 12টা করে গদ্য পদ্য থাকে। অনেক সময় দেখা যায় যে কিছু সিমিলার গল্প থাকে, যে এটার সাথে আরেকটার গল্পেরও মিল আছে। তো এরকম হলে আমরা অনেক সময় মূল কথাটা ভুলে যাই। তো এই যে যেন মূল কথাটা আমরা না ভুলি, সেটার জন্য আমাদের কি করতে হবে? গল্পটার যে নাম, এই নামকরণের পিছনে আসলে কারণটা কি ছিল সেটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা সহজে গল্পগুলো মনে রাখতে পারি। দেখো, উপেক্ষিত শব্দের অর্থ হচ্ছে, উপেক্ষিত শব্দের অর্থ হচ্ছে অবহেলিত। কি বলতো? অবহেলিত। অবহেলিত শক্তির উদ্বোধন করা। উদ্বোধন মানে কি? কোনো কিছু উদ্বোধন করা মানে হচ্ছে একে নতুন করে স্টার্ট করা অথবা তাকে উঠিয়ে নিয়ে আসা, এমন একটা জিনিসকে বলা হচ্ছে উদ্বোধন করা। তো যারা হচ্ছে অবহেলিত শ্রেণী আছে আমাদের সমাজে, তারা কারা বলো তো? তারা যারা নিম্ন শ্রেণীর মানুষজন আমরা বলে থাকি আর কি সচরাচর, যারা দেখা যায় শ্রমিক, তাঁতি, জেলে, কামার, কুমার, এরা। তো এই যে তোমার অবহেলিত শ্রেণীটা আছে, তাদেরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করতে পারি, তাদেরকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলে কি হবে? আমাদের এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আমাদের এই দেশ কিন্তু অনেক দূর এগিয়ে যাবে, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে আমাদের এই গল্পের মূল ভাব, যে আমাদের যে নিম্ন শ্রেণীগুলো আছে, তথাকথিত সবাই আমরা যাদেরকে ছোট লোক বলে থাকি, এটা কবির ভাষায়, এটা আমার ভাষায় না। তো এই লেখক বলেছেন এই মানুষগুলোকে যদি আমরা তাদের কাছে পৌঁছাতে পারি এবং তাদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি এবং এই জনশক্তিটাকে যদি আমরা দেশের কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দেশ একসময় কি হবে? অনেক দূরে এগিয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই পুরো গল্পটার মূল ভাব। তাহলে চলো এখন একটু আমরা পাঠ পরিচিতিটা থেকে একটু গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখে নিই। বলা হচ্ছে, উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী। তাহলে এই নজরুল রচনাবলীতে কিন্তু নজরুলের যত সাহিত্যকর্ম আছে এগুলো কিন্তু সংকলিত করা, মানে একসাথে রাখা হয়েছে। এটা কোথা থেকে প্রকাশিত হয়েছিল? বাংলা একাডেমি থেকে, মনে রাখবা। তো বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ প্রথম খণ্ড থেকে সংকলন করা হয়েছে। অবিভক্ত ভারতের, অবিভক্ত ভারত মানে কি? তখন পুরো ভারতবর্ষকে বোঝানো হচ্ছে। তখন কিন্তু আর বাংলাদেশ, এই গল্পটা যখন লেখা হয়েছে তখন কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ভারত এরকম আলাদা ছিল না। মানে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই পুরোটা মিলে একসাথে কিন্তু ছিল ভারতবর্ষ। তো এই যে অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা, অর্থাৎ সেই সময়কার আসলে ভারতের ভূমিতে বসেই কিন্তু তিনি এই গল্পটা লিখেছিলেন, সম্পাদনা করেন, পাঠভুক্ত করা হয়েছে। এটি কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থের একটি রচনা। তার যে প্রবন্ধ গ্রন্থ আছে তার ভিতরে একটা প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে যুগবাণী। এই যুগবাণী গ্রন্থেরই একটা পার্ট, ছোট্ট একটা পার্ট হচ্ছে আমাদের এই যে লেখাটা উপেক্ষিত শক্তির উদ্বোধন। তাহলে এটা কোনটা? যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থ। হ্যাঁ, তো এইখানে আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আসলে সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটিয়ে তুলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট এই একটা বাক্য, একটা শব্দ দিয়ে কিন্তু তুমি পুরো গল্পটাকে বিশ্লেষণ করে ফেলতে পারবা, পুরো গল্পের সব সিকিউ এমসিকিউ আনসার করতে পারবা, যে এই পুরো গল্পটাতে আসলে সাম্যবাদী চিন্তাধারার প্রকাশ ঘটেছে। এখন সাম্যবাদী চিন্তাধারা মানে কি? সাম্যবাদী চিন্তাধারা মানে হচ্ছে এখানে শ্রেণী বৈষম্য থাকবে না, এখানে ধর্মের ভেদাভেদ থাকবে না, এখানে কোনো জাতি ভেদাভেদ থাকবে না, আমরা সবাই
একসাথে মিলে কি কাজ করব এবং দেশের কল্যাণে কাজ করব, এটাকেই বলা হচ্ছে আসলে সাম্যবাদী চিন্তাভাবনা। তো একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড় উঁচু নিচু ধর্মীয় এবং জাতিগত বিভেদ দূর করা আবশ্যক। একটা দেশে যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেই দেশে কি করতে হবে, শুধু তোমাকে আর আমাকে কথা বললেই কি দেশ চলবে না, সেখানে শ্রমজীবী যারা আছে, যারা হচ্ছে তোমার কৃষক, তাঁতি, জেলে, কামারকুমার, তাদের প্রয়োজন অপ্রয়োজনটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, যে একজন চাষার কি কি অসুবিধা হচ্ছে তার চাষ করতে, তার জমিতে ধান ফলাইতে তার কি কি অসুবিধা হচ্ছে, তার টাকা পয়সা লাগছে কিনা, তার হচ্ছে তোমার হাল চাষ করার জন্য তার ট্রাক্টর লাগছে কিনা, এই জিনিসগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারবে। তো এটাই হচ্ছে আসলে লেখক এই পুরো গল্পটাতে বলেছেন। বিশ্বের বুকে মর্যাদাবান জাতি ও রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীগণ আমরণ সংগ্রাম করে গেছেন। তো বিশ্বের বুকে আসলে প্রত্যেকটা জাতিকে মর্যাদাবান অথবা হচ্ছে সম্মানজনক করার জন্য এই যে মনীষীগণ মানে কি, যারা হচ্ছে বিশেষজ্ঞগণ, এই বিশেষজ্ঞগণরা কিন্তু অনেক পরিশ্রম করে গেছেন, যে দেখো তোমরা এখানে জাতি ভেদাভেদ করো না, তোমরা সবাই আসো, আমরা একসাথে মিলেমিশে সবাই বসবাস করবো, এরকম কথা কিন্তু তারা অনেক বলে গেছেন। তো তাদের এই নির্দেশিত পথে যদি আমরা পরিভ্রমণ করি, অর্থাৎ তাদের দেখানো পথে যদি আমরা চলি, তবে আমাদের সমাজ রাষ্ট্রীয় জীবনে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। প্রবন্ধটিতে জাতি ধর্ম সমাজভেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কাজী নজরুল ইসলাম। এই প্রবন্ধে শ্রেণী, ধর্ম, জাতি এবং সমাজ ভেদ মুক্ত বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার শিক্ষা দেন। দেখো এই কথাগুলো কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম অনেক 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 বছর আগে বলে গেছেন, কিন্তু এই জিনিসগুলো আমরা এখনো পড়ছি, এখনো আমরা এগুলো আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করছি, এবং এই জিনিসগুলোকে যদি কাজে লাগানো যায় পারফেক্টভাবে তাহলে কিন্তু আসলে আমাদের বাংলাদেশ হয়তো অনেক দূর এগিয়ে যাবে। এবং ঠিক তৎকালীন সময়ে ভারতবর্ষের মানুষজনের কাছেও কিন্তু লেখকের এই একটা আবদার ছিল। তো চলো আমরা এই পুরো গল্পটার তোমাদেরকে একটু সামারি করে দিই। দেখো এই পুরো গল্পটা কিন্তু সাধু ভাষায় লেখা। কি ভাষায় লেখা? সাধু ভাষায়। তো এই সাধু ভাষায় যেহেতু লেখা, অনেক সময় আমরা হচ্ছে যেহেতু আমরা এখনো ছোট, আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, তো আমি সাধু ভাষায় না পড়ে তোমাদেরকে আমি চলিত ভাষায় সেটাকে কনভার্ট করে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। দেখো প্রথমত বলা হয়েছে, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। বলা হচ্ছে হে দুর্ভাগা দেশ, তখন সে তার দেশকে বলছিল, লেখক তার ভারতবর্ষকে বলছে যে তোমরা এত দুর্ভাগা কেন জানো, যাদেরকে আসলে তোমরা অপমান করে দূরে সরিয়ে দিচ্ছ তাদের সমান অপমান একদিন তোমাদেরকে হতে হবে, এবং তোমরা দুর্ভাগা এই জন্য যে তোমরা তাদের কাছে পৌঁছাতে পারোনি, তাদেরকে জনশক্তিতে কাজে লাগাতে পারোনি, এই জন্য তোমরা আজকে দুর্ভাগা। তো তারপরে দেখো লেখক কি বলছেন, আজ আমাদের এই যে কথাটা দেখবা, যে হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই লেখাটা কিন্তু আমরা সবাই ভুল করে কাজী নজরুল ইসলামের উক্তি বলে ফেলি, যেহেতু এটা কাজী নজরুল ইসলামের গল্পে লেখা আছে, কিন্তু না, এখানে একটা কি গোপনীয় একটা তথ্য আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই দুইটা লাইন কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম তার এই গল্পে উপেক্ষিত শক্তির উদ্বোধন যে গল্পটা আছে সেখানে কিন্তু তিনি ব্যবহার করেছেন। এই দুইটা লাইন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের, নট কাজী নজরুল ইসলাম, এটা ভুল করা যাবে না, ঠিক আছে। তারপরে দেখো লেখক কি বলছেন, আজ আমাদের এই নতুন করে মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুললে চলবে না, যাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করছে। তো লেখক বলছে আজকে আমরা যেই দেশে বসবাস করছি, আমরা যদি একটা শ্রেণীর মানুষ যাদের উপর আমাদের দেশের 10 আনা শক্তি নির্ভর করছে, যাদেরকে কাজে লাগালে আমরা আমাদের দেশের 10 গুণ হচ্ছে তোমার কি করতে পারবো, উন্নতি করতে পারবো, তাদেরকে যদি আমরা অবহেলা করি আসলে এই উন্নতিটা করা সম্ভব না। অথচ আমরা কি করি বলতো, এই যে নিম্ন শ্রেণীর মানুষরা আছে তাদেরকে আমরা দূরছাই করে দিই, তাদেরকে আমরা দেখতে পারি না, তাদেরকে হচ্ছে আমরা মানে যাচ্ছে তাই ব্যবহার করি। একটা রিক্সাওয়ালার সাথে, একটা সিএনজিওয়ালার সাথে, একটা লোকাল বাসের ড্রাইভারের সাথে, একটা লোকাল বাসের দেখা যায় যে তোমার হেল্পারের সাথে আমরা খুব বাজে আচরণ করি, তাই না? তারপরে অনেক সময় দেখা যায় যে একটা কৃষক ধান ফলাচ্ছে, হ্যাঁ তার সাথে আমরা ভালো ব্যবহার করি না। একটা ঠেলা গাড়ি চালাচ্ছে, হ্যাঁ একটা সিএনজি চালাচ্ছে, এরকম মানুষজনের সাথে কিন্তু আমরা খারাপ ব্যবহার করি না। নর্মালি চিন্তা করো যে বাসার বুয়া, তাদের সাথেও কিন্তু আমরা খারাপ ব্যবহার করে থাকি, সবসময় ভালো ব্যবহার করি না। তো এই যে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করি এবং তাদেরকে আমরা কি বলি, আমরা তথাকথিত তাদেরকে ছোট লোক সম্প্রদায় বলে কিন্তু তাদেরকে আমরা আখ্যায়িত করে থাকি, ঠিক আছে। তো এই যে আমরা
ছোট লোক বলে আখ্যায়িত করি, যে আমরাটা কারা, এই আমরাটা কিন্তু অভিজাত গর্বিত যে সম্প্রদায়রা আছে তারাই কিন্তু আসলে দেখা যায় যে কি করতেছে, তোমার এই যে সম্প্রদায়টা আছে তাদেরকে ছোট লোক বলতেছে। একটা তোমাদেরকে উদাহরণ দেখাই, যে দেখো কয়েকদিন আগেও আমাদের দেশে যখন জুলাই বিপ্লব হলো, তারপর যখন আমরা বললাম দেশ স্বাধীন হয়েছে, তখন কিন্তু খাবারের দাম বেড়ে যাচ্ছিল, তারপর সব কিছুর একটা আমলাতন্ত্র শুরু হয়ে গিয়েছিল, সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে, মানুষ নাকি খেতে পারতেছে না, মানুষ বাজার করতে পারতেছে না, একটা রিক্সাওয়ালা সে 100 টাকা দিয়ে বাজার করতে পারতেছে না। কিন্তু অন্যদিকে দেখো যখন এনফিল্ড চলে আসলো, বাইক, যে বাইকটা নতুন আসলো বাজারে, এনফিল্ড বাইক নেওয়ার জন্য সে ভোর রাত থেকে মানুষ হচ্ছে, সে যে বাইকটার দাম 4.5 লাখ টাকা, সেটা কেনার জন্য কিন্তু মানুষ লাইন ধরে আছে একদম বসুন্ধরার যে শপিং মল আছে ঢাকায়, সেটার সামনে হচ্ছে মানুষ ভোর রাত থেকে লাইন ধরে আছে যে এটা কেনার জন্য। তাহলে দেখো একটা শ্রেণী যারা খাইতে পারতেছে না, তাদের 100 টাকা নাই বাজার করার মতো দৈনিক, আরেক দিক থেকে আমরা কিন্তু কি করতেছি, মানে আমাদের এত টাকা পয়সা যে আমরা মানে এনফিল্ড বাজারে আসতে না আসতে আমরা মানুষের লাইন লেগে গেছে। তো এই যে ধরো জাতি বৈষম্য, এই যে একটা শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়ে গেল, যে একটা শ্রেণী উপরে উঠছে তো উঠছে, আরেকটা শ্রেণী নিচে নামছে তো নামছে, তাদের আর কোনো উন্নতি নেই। তো তাদের উন্নতি যদি আমরা না করতে পারি, আসলে আমাদের দেশে ভালো কিছু করার কোনো সম্ভাবনা কোনোদিনও থাকবে না। তো এটাই কিন্তু আমাদের লেখক, এটা আমার কথা না, এই কথাটা কিন্তু এই পাঠ্য বইয়ে, অর্থাৎ আমাদের উপেক্ষিত শক্তির যে উদ্বোধন, এই গল্পে কিন্তু বলা হয়েছে। তারপর দেখো লেখক বলতেছেন যে আচ্ছা আপনারা যে এই যে অভিজাত সম্প্রদায়রা, আপনারা যে ছোট এই মানুষগুলোকে, নিম্ন শ্রেণীর মানুষগুলোকে আপনারা যে ছোট লোক বলেন, তো একটা যন্ত্র যদি এমন থাকতো যে যন্ত্রটা দিয়ে আপনার হৃদয়টাও দেখা যেত, ও ছোট লোকদের হৃদয়টাও দেখা যেত, তাহলে আমরা কি দেখতে পেতাম, যে আপনাদের তুলনায় ওদের হৃদয়টা আরো বেশি স্বচ্ছ, ওরা আরো বেশি কর্মশীল, ওদের মনটা আরো বেশি পবিত্র। এটাই কিন্তু লেখক বলতেছেন, যে তাহলে দেখা যাবে তথাকথিত ছোট লোকের অন্তরটা কিন্তু কাচের ন্যায় স্বচ্ছ। আর এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ নিয়ে কিন্তু তারা যেই কোনো কার্য করিতে পারতেছে না, তাদের মনটা এতটা স্বচ্ছ, তাদেরকে যদি আমরা ধরো একটা ভালো কাজে লাগাই, তারা কিন্তু সেখানে দুর্নীতি করতে অনেকটা টাইম নিবে, হ্যাঁ দুর্নীতি করতে পারে, কিন্তু দুর্নীতি করতে কিন্তু তারা অনেকটা টাইম নিবে। তো লেখক এটাই বলছে যে এই যে স্বচ্ছ হৃদয়ের মানুষগুলো কিন্তু তারা কাজ করতে পারছে না। তোমরা দেখবা এই যে বড় বড় চুরিগুলা, আচ্ছা গ্রামে না হয় একজনের মুরগি চুরি হয়ে গেছে, গরু চুরি হয়ে গেছে, এটা ছোটখাটো চুরি, কিন্তু দেখো একটা দেশের সম্পদ চুরি করে নেওয়া, এগুলো কারা করে থাকে, এগুলো কিন্তু শিক্ষিত মানুষরা করে থাকে। এই যে যারা বিসিএস ক্যাডার হয়, অনেক দেখবা অনৈতিক কর্মচারী আছে, অনেক অনৈতিক ক্যাডার আছে যারা হচ্ছে প্রচুর টাকা হাতায় আনে। তারপর হচ্ছে এই যে ধরো শেখ হাসিনার আন্ডারে যারা তার উপদেষ্টারা ছিল, তার যে মানে কাছের মানুষজন ছিল, তারা কিন্তু দুনিয়ার এই সম্পত্তি সবকিছু লুটে নিছে। তো এই বড় বড় চুরিগুলো আসলে কারা করে, এগুলো কিন্তু এই যে তথাকথিত যে তোমার উচ্চ সম্প্রদায়, অর্থাৎ এই যে তোমার যাদের হৃদয়ের মধ্যে কি কলুষিত, তারা শিক্ষিত হয়েও কিন্তু তারা আসলে প্রকৃত জ্ঞানটা অর্জন করতে পারে না। কিন্তু দেখো এই সাধারণ মানুষগুলো দিনে এনে দিনে খেয়ে কিন্তু তাদের জীবন পার করে দেয়। তারপরে দেখো সেই বেচারা জন্ম হতে এত, এই যে ছোট লোক সম্প্রদায়ের জন্ম থেকে তাদেরকে আমরা এত উপেক্ষা করি, তাদেরকে এত অবহেলা করি, আসলে তারা যে ভালো কোনো কাজ করবে, মানে তাদের মধ্যে এমন জড়তা সৃষ্টি হয়ে যায়, এমন ভয় ঢুকে যায়, তারা যে আসলে কোনো কাজ করবে, অর্থাৎ তারা যে আসলে মানুষ, এটাই তারা ভুলে যায়। অর্থাৎ তাদেরও যে আমাদের মতো জীবন ধারণ করার মতো কি মানে তাদেরও অধিকার আছে, সেটা কিন্তু তারা ভুলে যায়। সেটা কি কারণে? কারণ আমরাই আসলে তাদের সাথে এমন ব্যবহার করি যে তারা নিজেদের মতো করে বাঁচার আর কোনো স্বপ্ন দেখতে পারে না। তারপরে দেখো যদি কেউ উৎপীড়নের বিরুদ্ধে, অর্থাৎ ওই ছোট লোক সম্প্রদায়ের কেউ যদি এই উৎপীড়নের বিরুদ্ধে, অর্থাৎ এই যে যারা শোষণ করতেছে তাদের বিরুদ্ধে যদি কেউ কণ্ঠ উদ্দীলিত করে, অর্থাৎ কেউ যদি প্রতিবাদ করে, তখন কি হয়, এই যে ভদ্র সম্প্রদায়, তাদের সম্প্রদায়গুলো কি করে, তাদের মাথায় এমন প্রচণ্ডভাবে আঘাত করে তাদেরকে এমন চুপ করে দেয়, তাদের আসলে কি করে তারা অজ্ঞান হয়ে যায়, তাদের আর কিছু করার থাকে না। এই হতভাগাদিগকে, আমাদের এই সত্যিকার মানুষদিগকে আমরা এরকম অবহেলা করে কি করছি, চলে আসতেছি, এবং আমাদের এত অধপতন, যেহেতু আমরা এই মানুষগুলোকে এত বেশি মানে অবহেলা করছি, সেজন্যই আমাদের কিন্তু এই অধপতনটার সৃষ্টি হয়েছে। তো লেখক আরো বলতেছে যে আমাদের দেশে যদি জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে হয়, তাহলে এই মানুষগুলোকে আমাদের কাজে লাগাতে হবে, দেশের অধিবাসী লইয়েই তো দেশ। এখন দেখো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে দেশের যারা
অধিবাসী অর্থাৎ দেশের যারা জনগণ তাদেরকে নিয়েই কিন্তু দেশ, এবং ব্যক্তির এই যে এক একটা ব্যক্তির সমষ্টি হচ্ছে আসলে কি বলতো জাতি। এই দুইটা জিনিস মনে রাখবা, এগুলো এমসিকিউতে চলে আসে। আর সেই দেশে সেই জাতির এই মানুষগুলোকে যদি আমরা অবহেলা করি, এই মানুষগুলোকে যদি আমরা এই যে সম্প্রদায়, আমরা যারা উচ্চ সম্প্রদায়ের আছি, মানি সম্প্রদায়ের আছি, তারা যদি আমরা তাদেরকে অবহেলা করি, আসলে আমাদের দেশের উন্নতি করা আর কোনো পক্ষে সম্ভব না। তারপরে দেখো এই কথা নিরেট, যে নিরেট মানে কি, নিরেট শব্দের অর্থ হচ্ছে খাঁটি, নিরেট শব্দের অর্থ হচ্ছে খাঁটি কথা, আমরা বলি না খাঁটি কথা, তো খাঁটি, এই কথা এমনটা খাঁটি যে তাহা তোমরা বুঝো। কাজে তোমাদের এই দেশকে জাতিকে উন্নত করবার আশা কথাতেই শেষ হয়ে যায়। তো তোমরা যেহেতু আসলে ওই নিম্ন শ্রেণীর মানুষগুলোকে তাদের কাছে পৌঁছাতেই পারো না, এই নিম্ন শ্রেণীর মানুষগুলোর মানে তাদের উন্নয়ন করতে পারো না, তাদেরকে শক্তিতে পরিণত করতে পারো না, তাহলে তোমরা কিভাবে চিন্তা করো যে একটা দেশ উন্নত হবে? সেটা কি চিন্তা করা কখনো সম্ভব? সম্ভব না। এটা লেখক বলতেছেন আর কি। তো কিন্তু লেখক আবার এটা বলেছেন যে আমরা যদি এই জনশক্তিটাকে কাজে লাগাতে পারি, তবে আসলে দেখা যাবে যে যেই কাজটা আমাদের 10 জনের পক্ষে করা সম্ভব ছিল না, আমাদের উচ্চ শ্রেণীর মানুষদের 10 জনের পক্ষে করা সম্ভব ছিল না, সেই কাজটা একটা নিম্ন শ্রেণীর মানুষ একাই করে ফেলতে পারবে, এটা লেখক বলছেন। ঠিক আছে, একথা হয়তো তোমাদের বিশ্বাস হবে না, একবার মহাত্মা গান্ধীর কথা ভেবে দেখো, তিনি ভারতে কি অসাধ্যকে সাধন করেছেন। তো লেখক বলতেছে আচ্ছা ঠিক আছে, এই কথাটা হয়তো তোমাদের কি বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু দেখো মহাত্মা গান্ধী পুরো ভারতবর্ষের মানুষকে কিন্তু তিনি একত্রিত করতে পেরেছিলেন, এবং তিনি ইংরেজদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিলেন। তো এই যে একটা মানুষ কিভাবে এই সাধারণ মানুষগুলোকে তিনি একত্রিত করে ফেললেন, কিভাবে পারলেন? তিনি সেই সাধারণ মানুষজনের কাছে গেলেন, তাদের সাথে প্রাণ খুলে কথা বললেন, তাদের সাথে মিশলেন, তাদের সুখ দুঃখের কথাগুলো তারা ভাগাভাগি করে নিলেন, তাদেরকে নিজের বুকের রক্ত দিয়ে তাদেরকে কাছে টেনে নিলেন, তারা খাইতে না পাইলে সে নিজেও না খেয়ে কি করলেন, অন্বেষণে বসে গেলেন। এইভাবেই কিন্তু সে কি মহাত্মা গান্ধী সাধারণ মানুষদের কাছে পৌঁছে গিয়েছিল, এটাই লেখক বুঝাতে চাচ্ছেন। কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত, তাহার অভিজাত্য গৌরব নাই। এখন বলতেছে দেখো যে আমি যদি ধরো আমি যদি এখন রাস্তায় গিয়ে একটা চিল্লায় ডাক দিই যে আমাকে কেউ হেল্প করতে আসেন, এক দুইটা মানুষ উঠতে গেলে আসবে, কিন্তু তখনকার দেখো পুরো ভারতবর্ষের মানুষকে একত্রিত করতে পেরেছিল মহাত্মা গান্ধীজি। তো মহাত্মা গান্ধীজি এই অসাধ্যকে সাধনটা কিভাবে করেছিল? অবশ্যই সেই মানুষগুলোর সাথে সে মিশে গিয়েছিল, তাদের কাছাকাছি চলে গিয়েছিল, এবং দেখা গিয়েছে যে সে কিন্তু একজন উকিল ছিল, একজন লয়ার ছিল মহাত্মা গান্ধী, কিন্তু সে কি করলো, তার যে আভিজাত্যটা সেটা ভুলে গেল। সে শুধুমাত্র একটা কি সাদা কাপড়, একটা তোমার একটা মৃত মানুষদেরকে যে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয় এরকম একটা কাপড় সে গায়ে দিয়ে মাঠে নেমে পড়লো। তো এই যে আসলে তার যে অহংকার ছিল না, তার গৌরব ছিল না, এই জিনিসগুলোর কারণে কিন্তু সে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল। সেই আহ্বানে কিন্তু জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা, তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে হা হা করিয়া দৌড়ায় আসতে লাগলো। তো তিনি যখন সাধারণ মানুষজনকে ডাকলেন, তিনি কিন্তু বলে না এই তুমি বড়লোক, তুমি আমার সাথে থাকবা, এই তুমি গরিব, তুমি হচ্ছে ওই পারে থাকবে, এরকম কিন্তু বলে না। তিনি সবাইকে নিয়ে কিন্তু আন্দোলনে নেমেছিলেন, যার কারণে কোনো জাতিভেদ ছিল না, কোনো ধর্মভেদ ছিল না, কোনো ভেদাভেদ ছিল না, এবং সেই আন্দোলনটাও কিন্তু সফল হয়েছিল। তো দেখো লেখক বলছেন তাদের যে আর কেউ কখনো এমন করে এত বুক ভরা কেন, এখন এই সাধারণ মানুষগুলো কেন মহাত্মা গান্ধীজির ডাকে তারা সাড়া দিল? কারণ হচ্ছে এর আগে কেউ তাদেরকে এত সুন্দর করে ডাকে নাই, তাদের সাথে এত সুন্দর করে কথা বলে নাই, তাদেরকে এত পাত্তা দেয় নাই, তাদের সুখ দুঃখের কথা শেয়ার করে নাই। তো এই জিনিসটার জন্য কিন্তু মহাত্মা গান্ধীজি তাদের কাছে পৌঁছাতে পেরেছিল। তো তারপরে দেখো ইহা থেকে কে উপেক্ষা করে মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? ইহা তো আত্মার ধর্ম নয়। লেখক বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা এই সাধারণ মানুষগুলোকে উপেক্ষা যে করতেছ, এটা কি তোমার একটা আত্মার ধর্ম হইলো? আত্মার ধর্ম মানে কি বলতো? আত্মার ধর্ম মানে হচ্ছে আমার যে আত্মা তোমার কিন্তু সেম আত্মা, অর্থাৎ আমাদেরকে কিন্তু এক আল্লাহই সৃষ্টি করেছেন, অর্থাৎ এক যে উপরওয়ালা উনি সৃষ্টি করেছেন, তার মানে আমাদের সবার আত্মা কিন্তু সেম। কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ করে ফেলি, তাহলে সেই আত্মার সম্পর্কটা কি আমাদের মধ্যে রইলো? আর কিন্তু রইলো না। তাহার আত্মা তোমার আত্মার মতোই কিন্তু ভাষার, অর্থাৎ একই রকম। তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এইসব হতভাগার, লেখক বলতেছেন আচ্ছা একবার চিন্তা করে দেখো তো, তুমি যদি একটা কৃষক ফ্যামিলিতে জন্মগ্রহণ করতা, তুমি যদি একটা কি মুচির ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে, অথবা তুমি খুব দরিদ্র একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে, তখন তোমার কাছে কেমন লাগতো? ধনীরা যদি তোমাদের সাথে খারাপ আচরণ করতো, তখন তোমার কি মন খারাপ হইতো? লেখক তোমাকে সেটা কল্পনা করতে বলেছেন। তো তুমি যে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করো, বুয়াদের সাথে খারাপ ব্যবহার করো, তুমি একটা হকারের সাথে খারাপ ব্যবহার করো, ময়লা নিতে আসে যে লোকটা সে তার সাথে খারাপ ব্যবহার করছো, তুমি তার জায়গায় একবার নিজেকে চিন্তা করে দেখো তো, এইভাবে খারাপ ব্যবহার করলে তোমার কাছে কতটা খারাপ লাগবে।
তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু লেখক আসলে বুঝাতে চাচ্ছেন যে এই নিম্ন শ্রেণীর মানুষদের কতটা কষ্ট, এবং তাদেরকে যদি আমরা কাছে টেনে নিতে পারি আমাদের দেশ একসময় উন্নতির শিখরে পৌঁছে যাবে। তো লেখক বলছেন আমাদের এই পতিত চণ্ডাল ছোট লোক ভাইদেরকে যদি আমরা বুকে টেনে নিতে পারি, হ্যাঁ, তাদেরকে যদি আমরা দিন বসন পড়িয়া তাদের প্রাণে তাদের মতো করে যদি আমরা জীবনযাপন করতে থাকি এবং তাদের প্রাণের সাথে আমাদের প্রাণ যদি আমরা সংযুক্ত করতে পারি, তাহলে কিন্তু তারা এসে আমাদের সাথে দাঁড়াবে এবং দেখিয়ে দিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। এবং এভাবে যদি আমরা মানুষজনের কাছে পৌঁছে যেতে পারি, তার এই পুরো বিশ্ব আমাদেরকে কি করবে, আমাদেরকে অভিবাদন জানাবে, আমাদেরকে নমস্কার করবে। এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়ে আজ বুধনবাসী মানে কি, যে বাসী হচ্ছে বোধ জাগাতে পারে, বুদ্ধি জাগাইতে পারে এমন কোনো বাসী। তো এমন বাসী সুর দিয়ে বলি কিসের দুঃখ কিসের দৈন্য, দৈন্য মানে হচ্ছে দারিদ্রতা, দারিদ্র, হ্যাঁ, দৈন্য মানে হচ্ছে দারিদ্র। তো এই যে দারিদ্রতা, তো এই কিসের লজ্জা কিসের ক্লেশ, ক্লেশ মানে হচ্ছে দুঃখ, ক্লেশ মানে হচ্ছে দুঃখ। তো লেখক বলতেছেন চলো আমরা এখন একটা বাঁশিতে ফু দেই এবং সবাইকে ডাকি এবং বলি যে কিসের দৈন্য কিসের কি লজ্জা কি দুঃখ কি কষ্ট কি দারিদ্র, চলো আমরা সবাই একসাথে মাঠে নেমে পড়ি। তো এই পুরো গল্পটা কিন্তু প্রকাশ পাচ্ছে লেখকের সাম্যবাদী চেতনা। কি প্রকাশ পাচ্ছে? লেখকের সাম্যবাদী চেতনা। তাকে কিন্তু সাম্যবাদী কবিও বলা হয়ে থাকে, সাম্যের কবি বলা হয়ে থাকে, সাম্যবাদী কবি, বিদ্রোহী কবি বলা হয়ে থাকে। তো এই পুরো গল্প জুড়ে কিন্তু সাম্যবাদী মানে কি? সমতা। সাম্য মানে সমতা, সমতার যে বাদী অর্থাৎ সমতা করার জন্য যে সংগ্রাম, সেটাকেই বলা হচ্ছে সাম্যবাদী। তো এই সাম্যবাদী চিন্তায় কিন্তু আমাদের উপেক্ষিত শক্তির উদ্বোধন যে গল্পটা আছে সেখানে ফুটে উঠেছে। তাহলে চলো এখান থেকে কি টাইপের সিকিউ আসবে অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা একটু ছোট্ট করে আমি সামারি করে দিয়েছি তোমাদেরকে। এটা দেখলে কিন্তু তোমরা এখান থেকে ইজিলি আনসার করতে পারবা। ধরো উদ্দীপকে এরকম যদি বলা হয়ে থাকে কোনো অবহেলিত শ্রেণী নিয়ে কথা বলা হয়ে থাকে এবং বলে যে তোমার পাঠ্য বইয়ের উপকৃত শক্তির উদ্বোধন গল্পের কোন দিকের মিল আছে, তখন তুমি বলবা এই যে নিম্ন শ্রেণীর মানুষের এর প্রতি যে তোমার ধরো কি অবহেলা সেটার দিক থেকে হচ্ছে মিল আছে। আবার আমরা এরকম বলতে পারি যে দেখা যায় যে নিম্ন শ্রেণীর মানুষরা কিন্তু অনেক সহজ সরল হয় এবং তারা খুবই স্বচ্ছ মনের অধিকারী হয়। তো এই দিকটার সাথে যদি তোমার উদ্দীপকের এরকম একটা দিকের সাথে যদি তোমার পাঠ্য বইয়ের কোন দিকের মিল আছে, তখন তুমি বলবা যে এই যে নিম্ন শ্রেণীর মানুষের শক্তি এবং সততার মিল আছে। তারপরে হচ্ছে দেখা যাবে উচ্চ শ্রেণীর মানুষ ধরো একটা মহিলা তার বাড়ির কাজের মেয়েকে নির্যাতন করতেছে, এরকম একটা নিউজ যদি দেয়, তখন এই উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কি মিল আছে, তখন তুমি বলবা উচ্চ শ্রেণীর যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সেটার মিল আছে। তারপরে হচ্ছে যদি এরকম বলে যে সব শ্রেণী বৈষম্য ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এখন সামনে এগিয়ে চলবো, এরকম কোনো তথ্য যদি দেওয়া থাকে তখন আমরা সেটাকে বলবো সাম্যবাদী মানসিকতার সাথে মিল আছে। তারপরে হচ্ছে কি আবার যদি বলা হয়ে থাকে যে এই যে নিম্ন শ্রেণীর মানুষগুলোকে আমরা একসাথে নিয়ে আসবো এবং তাদেরকে নিয়ে আমরা সামনে আগাবো, এরকম যদি কিছুর আহ্বান দেওয়া হয়ে থাকে তখন কিন্তু আমরা বলবো যে আমাদের পাঠ্য বইয়ের এই গণতন্ত্রের আসলে অচল অবস্থার যে কারণগুলো, গণতন্ত্র যে অচল হয়ে যাচ্ছে সেই কারণগুলোকে উতরায়ে উঠতে পারলে আমরা কিভাবে দেশে উন্নয়ন করতে পারবো সেই জিনিসগুলোর সাথে কিন্তু আমরা একটা মিল দেখতে পাচ্ছি। তো এই চারটা টপিক যদি, এই চারটা কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবা এখান থেকে, ঠিক আছে? তো তারপরে দেখো আমরা আমাদের এমসিকিউ প্রশ্ন সলভে চলে যাব। তোমরা কি সবাই রেডি? চলো আমরা এখন এমসিকিউ প্রশ্ন সলভ করে ফেলি। এই অধ্যায় থেকে কিন্তু খুব সহজ সহজ এমসিকিউ প্রশ্ন আসে এবং তোমরা দেখলেই সেটা ইজিলি বুঝতে পারবা। তো দেখো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? দেখো আমি তোমাদেরকে সবসময় বলি যে লেখক পরিচিতি তোমাদেরকে পড়তে হবে। লেখক পরিচিতি কিন্তু আমি এখানে যেহেতু এগুলো ওয়ান শট ক্লাসে তো যতটা সংক্ষিপ্ত করা যায় কম্প্যাক্ট করে নিয়ে আসা যায়, এজন্য আমি আর লেখক পরিচিতি আলাদা করে পড়াচ্ছি না। এখান থেকে তোমরা জন্ম মৃত্যু, তার কাব্যগ্রন্থগুলা, তার পুরস্কারগুলা, হ্যাঁ, এবং হচ্ছে তাকে কি কবি বলা হয়, তার লেখনীর ধরন কি, এই জিনিসগুলো কিন্তু সব কয়টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, ঠিক আছে? তো এরকমই হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে কিন্তু বলা হচ্ছে, আমাদের লেখক পরিচিতিতে কিন্তু দেওয়া আছে যে রাজবন্দির জবানবন্দি এটা কিন্তু একটা প্রবন্ধ গ্রন্থ ছিল, তাই না? এটা কি ছিল? এটা কিন্তু একটা প্রবন্ধ গ্রন্থ ছিল, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হবে প্রবন্ধ গ্রন্থ, ঠিক আছে? তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের লেখক পরিচিতিতে পড়ো তাহলে এগুলো অ্যান্সার ইজিলি করতে পারবা। এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, 2020 সালে আসা প্রশ্ন, সো এগুলো কিন্তু পড়তে হবে।
তারপরে দেখো, হেমুর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এখানে কাদের কথা বলা হয়েছে? এই যে তাহাদের সবার সমান তোমাকে হতে হবে। এই যে তোমরা যদি তাদেরকে অপমান করো, একসময় দেখা যাবে তোমাদেরকেও কিন্তু অপমানিত হতে হবে এইভাবে। তো এটা এই যে তাহাদের, তাদের মতো অপমানিত হতে হবে। তাহাদের বলতে এখানে কি বোঝানো হচ্ছে বলো তো? নেতাদের, শ্রমজীবীদের, ভদ্র সম্প্রদায়ের নাকি মনীষীদের? অবশ্যই সেটা হবে শ্রমজীবীদের। শ্রমজীবীদেরকে, নিম্ন শ্রেণীর মানুষদেরকে যদি আমরা অবহেলা করি, একটা সময় আমাদেরকেও কিন্তু এইভাবে অবহেলিত হতে হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্নে চলে যাই। কাজী নজরুল ইসলামের মতে কারা দেশে যুগান্তর আনবে? বলো তো, কারা দেশে যুগান্তর আনবে, অর্থাৎ দেশকে পরিবর্তন করতে পারবে? তরুণ প্রজন্ম, উচ্চ শ্রেণীর মানুষ, উপেক্ষিত জনতা নাকি তথাকথিত ভদ্র সম্প্রদায়? তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবা, সেটা হবে উপেক্ষিত জনতা। উপেক্ষিত জনতা মানে কি? অবহেলিত যে জনতাটা আছে তারাই কিন্তু আসলে আমাদের দেশে যুগান্তর আনতে সক্ষম হবে, এটা লেখকের মতে। তারপরে দেখো নেক্সট প্রশ্নে চলে যাই। উপেক্ষিত শক্তি কিভাবে দেশে যুগান্তর আনবে? কিভাবে তারা দেশটাকে, এই যে বললো যে উপেক্ষিত শক্তিটা দেশে যুগান্তর আনবে, এবং সেটা কিভাবে আনবে? তো তারা কি শ্রম বৃদ্ধি বাড়িয়ে আনবে, তারা কি আরো বেশি বেশি কাজ করে আনবে, নাকি কর্মতৎপরতা বাড়িয়ে, নাকি উদারতা দেখিয়ে, নাকি জাতীয় উন্নয়নে অংশ নিয়ে? এই মানুষগুলোকে যদি আমরা সুযোগ দেই, তারা কিন্তু কি করতে পারবে? এই জাতীয় উন্নয়নে যদি অংশগ্রহণ করতে পারে, তবেই কিন্তু আসলে এই দেশে যুগান্তর আনাটা সম্ভব। তাহলে অ্যান্সার কি হবে? জাতীয় উন্নয়নে অংশ নিয়ে। ঠিক আছে, তারপরে দেখো, তাহা হইলে আজ তাহাকে কে মানিত? তাকে মানার কারণ কি বলতো? তাহা হইলে আজ তাহাকে কে মানিত? এই তাহাকে মানে কিন্তু এখানে বলা হচ্ছিল যে গান্ধীজিকে কে মানিত, তাই না? গান্ধীজিকে কে মানতো, তাই তো? এই তাকে মানার, আসলে গান্ধীজিকে মানার কারণটা কি ছিল? আভিজাত্য গৌরব না থাকায়, সাংগঠনিক তৎপরতার কারণে, মানুষের প্রতি সমবেদনার কারণে, অসাম্প্রদায়িক চেতনার কারণে। দেখো, তার মধ্যে কিন্তু কোনো আভিজাত্য ছিল না, সে কিন্তু ব্রাহ্মণ পরিবারের ছেলে ছিল গান্ধীজি। এবং সে কি ছিল বলতো? সে কিন্তু উকিল ছিল, অর্থাৎ লয়ার ছিল। তো তার মধ্যে কিন্তু কোনো আভিজাত্য ভাব ছিল না, সে সাধারণ মানুষের সাথে কিন্তু সে মিশে গিয়েছিল। তো এই যে আভিজাত্য গৌরবটা না থাকার কারণে আসলে সবাই তাকে মানা শুরু করেছিল, এবং সে যেহেতু একদম নিম্ন শ্রেণীর মানুষদের সাথে মিশে গিয়েছিল, তখন কিন্তু তারা কি করেছিল? তারাও তাকে অনেক ভালোভাবে গ্রহণ করেছিল এবং তাকে মানতে শুরু করেছিল। তারপরে দেখো, কবিতাংশে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের মানসিকতার কোন দিকটি ফুটে উঠেছে? যে আমরা কবিতাংশটা পড়লাম, যে এই পুরো কবিতাংশটাতে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের মানসিকতার কোন মানসিকতার প্রকাশ পেয়েছে? আচ্ছা, এখানে একটা উদ্দীপক হয়তো দেওয়া ছিল, বাট এরকম দেখবা পরীক্ষার হলে অনেক সময় এরকম হয়ে যায় যে উদ্দীপকের একটা কবিতার কথা বলা থাকে, কিন্তু কবিতাটাই অনেক সময় দেওয়া থাকে না, এরকম কিন্তু পাওয়া যায়। তো তখন তুমি বুদ্ধি খাটিয়ে তোমার পাঠ্য বইয়ের আসলে কোন কবিতার মূল ভাবের সাথে সেটা মানে মিলে যাচ্ছে, সেটার সাথে একটা অনুমান করে একটা অ্যান্সার করে দিবা। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু উপেক্ষিত শক্তির উদ্বোধনের সাথে কোন মানসিকতার মিল দেখা যাচ্ছে, তার মানে আমরা জানি এখানে কি মানবিকতা, অসাম্প্রদায়িকতা, ভ্রাতৃত্ববোধ নাকি সাম্যবাদিতা? আমরা জানি যে উপেক্ষিত শক্তির উদ্বোধন কবিতার মূল ভাবই কিন্তু ছিল সাম্যবাদিতা, তাহলে আমরা সাম্যবাদিতা অ্যান্সার করে দিব। ঠিক আছে, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। তারপরে দেখো, রুক্ষ মাটির বুক চিরে যারা বাজায় প্রাণের বিনা, তারাই চাষা, বাঁচবো কি মোরা তাদের শ্রম বিনা? তো বলেছে এই যে রুক্ষ মাটির বুক চিরে যারা বাজায় প্রাণের বিনা, অর্থাৎ যারা এই যে একটা শক্ত জমি, একটা শক্ত ধানের ক্ষেত, এই ক্ষেতটাকে তারা চাষ করে সেখানে ধান ফলায় এবং সেই ধানগুলো থেকে চাল হলে কিন্তু আমরা খেতে পারি। তো এই যে মানুষগুলো এত কষ্ট করছে, তাদেরকে ছাড়া কি আমরা থাকতে পারবো? এবং তাদের সহযোগিতা ছাড়া কি, তাদের শ্রম ছাড়া কি আমরা বাঁচতে পারবো? এটা একটা উদ্দীপকে বলা হয়েছে। তো উদ্দীপকটি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন উক্তির সাথে মিল আছে বলতো? আমরা বলতে পারি না যাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করতেছে, আসলে এই যে যাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করতেছে সেটা কাদের উপর বলতো? এই যে নিম্ন শ্রেণীর উপর। তো এই যে এখানে কিন্তু নিম্ন শ্রেণীর কথা বলা হয়েছে, এখানেও কিন্তু দেখো একটা চাষির কথা বলা হয়েছে, নিম্ন শ্রেণীর কথা বলা হয়েছে। তাহলে এই দুইটা দিক থেকে আমাদের একটা মিল দেখতে পাচ্ছি আমরা, তাই না? তারপরে দেখো নেক্সট আমরা চলে যাই, এই যে অ্যান্সার কিন্তু হয়ে গেছে বি। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ছোটলোক সম্প্রদায় আমাদের দেশের কত আনা? এটা কিন্তু একদম প্রথম যে লাইনটা ছিল সেই প্রথম লাইনে কিন্তু দেওয়া ছিল যে এই যে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ছোটলোক সম্প্রদায় আমাদের দেশের কত আনা বলতো? এই যে 10 আনা। কত আনা? 10 আনা। ক্লিয়ার? মনে থাকবে তোমাদের? তারপরে দেখো,
আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। এখন এই তাহাদিগকে আমরা কেন উপেক্ষা করে আসছি? এই বাক্যে তাহাদিগকে বলতে কাদেরকে বোঝাচ্ছে? কাদেরকে আমরা উপেক্ষা, উপেক্ষা মানে কি অবহেলা করে আসতেছি। কাদেরকে? ছোট লোক সম্প্রদায়কে, ভদ্র সম্প্রদায়কে, বিদ্রোহী জনতাকে, নাকি চন্ডালদেরকে? আমরা কিন্তু এই ছোট লোক সম্প্রদায়কে কিন্তু আমরা কি করতেছি? সবসময় অবহেলার চোখে দেখতেছি। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কি প্রকাশ পেয়েছে? আমরা জানি উপেক্ষিত শক্তির উদ্বোধন যে প্রবন্ধটা আছে সেই প্রবন্ধে কি প্রকাশ পেয়েছে? সাম্যবাদী মানসিকতার প্রকাশ পেয়েছে। একদম এক কথায় অ্যান্সার দিয়ে দিব, সাম্যবাদী মানসিকতার অ্যান্সার আমরা। কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় কোনটি? কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্তরায়, অন্তরায় মানে শব্দের অর্থ হচ্ছে বাধা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বাধা দেয় কোনটি বলতো? সাধারণ মানুষ বাধা দেয়, অভিজাত সম্প্রদায় বাধা দেয়, শ্রেণী বৈষম্য বাধা দেয়, নাকি ছোট লোক সম্প্রদায় বাধা দেয় বলতো? তোমরা অ্যান্সার করো। অ্যান্সার হবে শ্রেণী বৈষম্য। যে শ্রেণী বৈষম্য যদি থাকে, ধর্ম ভেদাভেদ যদি থাকে, জাতি বৈষম্য যদি থাকে, তাহলে আসলে সেখানে একটা দেশের উন্নয়ন করা কখনোই সম্ভব না। এই জন্যই কিন্তু আমাদের বাংলাদেশে বলা হচ্ছে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং এখানে কিন্তু সব ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করতে পারে। এখন আমি যদি বলি যে এই তোমরা এখানে থাকতে পারবা না, এটা আমাদের দেশ, আমরা বেশি মুসলিম, তোমরা তো সংখ্যালঘু, তোমরা এখান থেকে চলে যাও, তাহলে কিন্তু দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হবে। এই যে দেখতে পাচ্ছিল কয়েকদিন আগে মন্দির পুরাই দিচ্ছিল, এগুলো করে করে কিন্তু কি বিরোধী সরকাররা কি করছিল? তারা এই দেশে অরাজকতার সৃষ্টি করতে চাচ্ছিল। এই যে ধরো আমরা যদি এইভাবে মিলেমিশে না থাকতাম, তাহলে এই বাংলাদেশটাও কিন্তু কখনো বসবাসের উপযোগ্য হতো না। ঠিক আছে, তারপরে দেখো, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করা কিসের ধর্ম নয় বলো তো? আমরা যদি মানুষ হয়ে আরেকটা মানুষকে ঘৃণা করি, এটা কিসের ধর্ম নয়? আমি বলেছিলাম যে আমাদেরকে সৃষ্টি করেছেন এক আল্লাহ, এক স্রষ্টা, এবং তিনি আমাদেরকে একই রকম ভাবে সৃষ্টি করেছেন, অর্থাৎ একই সেম অন্তর দিয়ে সৃষ্টি করেছেন। তো এই আমরা যদি মানুষ হিসেবে আরেকটা মানুষকে ঘৃণা করি, তাহলে এই অন্তরের যে ধর্মটা সেটাকে অস্বীকার করা হচ্ছে না। তাহলে কি হবে বলো তো? এই যে অন্তর বা আত্মার যে তোমার ধর্ম, সেই ধর্মটাকে কিন্তু এখানে অস্বীকার করা হচ্ছে। ক্লিয়ার তোমাদের? নেক্সট প্রশ্নে চলে যাই। তথাকথিত ছোট লোক সম্প্রদায়ের মানুষ হওয়ার অধিকার ভুলে যাওয়ার কারণ কি বলতো? এই তথাকথিত যারা ছোট লোক সম্প্রদায়, অর্থাৎ যারা অবহেলিত, তারা আসলে মানুষ হতে ভুলে যায় কেন বলতো? কারণ তাদের নিজেদের অজ্ঞানতার জন্য, অর্থাৎ নিজেদের জ্ঞান বুদ্ধি নাই এই জন্য, ভদ্র সমাজের অত্যাচারের জন্য, সামাজিক বিশৃঙ্খলার জন্য, নাকি অর্থনৈতিক বৈষম্যের জন্য? আমরা কিন্তু জানি যে ভদ্র সমাজের যে অত্যাচার, এই ভদ্র সমাজ আসলে তাদেরকে মাথা উঁচু করে বাঁচতে দেয় না। সবসময় একটা দাবায় রাখার একটা ইন্টেনশন কিন্তু, একটা ইচ্ছা কিন্তু তাদের থাকে, যার কারণে এই জাতিটা আসলে উঠতে পারছে না। তারপরে দেখো, নেক্সট চলে যাই আমরা। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস? আমরা জানি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস হচ্ছে কি বলতো? কুহেলিকা। কি হবে? কুহেলিকা। ওকে, মনে থাকবে তোমাদের। এটা তো লেখক পরিচিতি থেকে আসছে, তোমরা লেখক পরিচিতিটা পড়লে ভালো করে এখান থেকে অ্যান্সার করতে পারবা। তারপরে দেখো, দেশের অধিবাসী লইয়াই তো শূন্যস্থানে কি হবে? আমি বলেছিলাম একটা লাইন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, দেশের অধিবাসী নিয়ে কিন্তু দেশ, এবং তোমার ব্যক্তি নিয়ে ব্যক্তি, একাধিক ব্যক্তি যখন একত্রিত হয় তখন কিন্তু হয়ে যায় জাতি। তাহলে আমি বলবো এখানে যে দেশের অধিবাসী লইয়া কি হবে বলতো? দেশের অধিবাসী লইয়া কিন্তু দেশ, আর ব্যক্তির সমষ্টিকে আসলে বলা হয়ে থাকে কি বলতো? ব্যক্তির সমষ্টিকে বলা হয়ে থাকে জাতি। ক্লিয়ার? তারপর দেখো, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। বলছে শুভ দিন আসতেছে, দিনে দিনে যে বহু দেনা বেড়ে গেছে, এটা কিন্তু তোমাদেরকে শোধ করতে হবে। কবিতাংশে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? সভ্যতা নির্মাণ করা, শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করা, শ্রমজীবীদের গুরুত্ব দেওয়া, শ্রমিকদের বেতন বৃদ্ধি করা। শ্রমজীবীদের গুরুত্ব দেওয়া, কারণ এই যে দেখো শ্রমজীবী মানুষরা আমাদের জন্য এত কিছু করছেন, তো তাদের প্রতি আমরা একটা ঋণী না? তো এই সামনে লেখক বলছেন যে সামনে শুভ দিন আসতেছে এবং তাদের এই ঋণটা আমাদের পরিশোধ করতে হবে। এই যে তাদের ঋণ পরিশোধ করা বলতে আসলে এখানে শ্রমজীবীদেরকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি বলতো? কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি হবে?
এখানে কৈলিকা দেওয়া আছে, তোমরা এটা আরো দেখে নিবা বইয়ের মধ্যে। এটা আমার মনে নাই যে প্রবন্ধ গ্রন্থ আসলে কোনটা, মৃত্যুকুদা, ছায়ানট, কৈলিকা নাকি যুগবাণী। এটা কিন্তু লেখক পরিচিতি থেকে ভালো করে তোমরা লেখক পরিচিতিটা দেখে নিবা। এখানে অনেকগুলো ছিল না, একসাথে এতগুলো তো আমি মনে রাখতে পারি নাই। তো এখানে দেখবা যে এই অ্যান্সারটা এখানে ঠিক আছে কিনা, তোমরা এটা দেখে নিবা। ওকে, তারপরে গান্ধীর আহ্বানে কোনটি উপস্থিত ছিল বলে কাজী নজরুল ইসলাম ইঙ্গিত করেছেন বলতো? এই যে গান্ধীজি যখন আহ্বান করেছিল, সবাইকে আহ্বান করেছিল, তখন তার এই আহ্বানের মধ্যে কোন জিনিসটা উপস্থিত ছিল? ছিল অভেদ, ধর্মভেদ। আচ্ছা, ধর্মভেদ ভেদ কি উপস্থিত ছিল? না, ছিল না। জাতিভেদ কি উপস্থিত ছিল? ছিল না। বর্ণভেদ কি উপস্থিত ছিল? ছিল না। তাহলে আর ছিলটা কি? অভেদ। এই যে কোনো ভেদাভেদ কিন্তু সেখানে উপস্থিত ছিল না। তোমার ধর্মভেদ ছিল না, জাতিভেদ ছিল না, বর্ণভেদ ছিল না, কিন্তু অভেদ ছিল, এটা মনে রাখবা। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আজ আমাদের এত অধপতনের কারণ কি বলো তো? বলো, আমাদের যে আজকের এই অধপতনটা, সেটার কারণটা কি? কারণ হচ্ছে আমরা নিম্ন শ্রেণীর মানুষদেরকে কাজে লাগাতে পারি নাই, তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি নাই। এই যে মেহনতি মানুষদেরকে অবহেলা করেছি, তাদেরকে তাদের উন্নয়ন ঘটাতে পারিনি, এই জন্যই কিন্তু আজকে আমাদের এই অবস্থা। তারপরে দেখো কি বলছে, সমাজ উন্নয়নে যে কাম্য উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ অনুসারে তার নাম কি? সমাজ উন্নয়নে যেটা কাম্য, কাম্য শব্দের অর্থ হচ্ছে দরকার, কাম্য শব্দের অর্থ হচ্ছে দরকার। সমাজ উন্নয়নে যে জিনিসটা আমাদের দরকার, সেটা উপেক্ষিত শব্দের উদ্বোধন প্রবন্ধ অনুসারে তার নাম কি বলতো? তার নাম হচ্ছে সাম্য। সাম্য মানে কি? সমতা। এই সমতা জিনিসটা থাকলেই কিন্তু আমরা কি করতে পারবো? সমাজে উন্নয়ন করতে পারবো। ক্লিয়ার? তারপরে দেখো নেক্সট চলে যাই আমরা। জনসংখ্যা বহুল এদেশের 10 আনা শক্তি যাদের উপর নির্ভরশীল, তাদের আমরা অবহেলা করি, তাদের একান্ত প্রয়োজনীয় চাহিদাকেও আমরা উপেক্ষা করি। উদ্দীপকে এই 10 আনা শক্তি বলতে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাদেরকে বোঝানো হয়েছে বলতো? কাদেরকে বোঝানো হয়েছে? অভিজাত সম্প্রদায়, মেহনতি মানুষ, শাসক শ্রেণী নাকি সত্যান্বেষী মানুষ? আমরা জানি এই মেহনতি মানুষ অর্থাৎ সাধারণ মানুষ অর্থাৎ অবহেলিত মানুষগুলোকে এইকেই কিন্তু বলা হচ্ছে তাদের উপর আমাদের দেশের উন্নয়নের 10 আনা নির্ভর করছে। তারপরে চলো, ব্যক্তির সমষ্টি নিয়ে কি গঠিত হয়? আমরা দেখেছিলাম যে ব্যক্তির সমষ্টি নিয়ে কিন্তু গঠিত হয়েছিল আমাদের কি বলতো? আমাদের জাতি গঠিত হয়েছিল, তাই না? তারপরে ধরো নেক্সট প্রশ্নে আমরা নেক্সট চলে যাই। মহাত্মা গান্ধীর কোন গুণটি দেশের আপাময় জনতাকে সম্মোহিত করেছিল? মহাত্মা গান্ধীর মতো কি এমন গুণ ছিল যেটার কারণে পুরো ভারতবর্ষের মানুষজন তার কথায় উঠবোস করতো, অর্থাৎ সে যা বলতো তাই শুনতো, তার কথায় ছুটে আসতো? সেটা কি? দেশাত্মবোধ, মানবতাবোধ, মধুর ভাষা নাকি ক্ষমাশীলতা? সেটা কিন্তু ছিল মানবতাবোধ। কি ছিল বলতো? সেটা ছিল মানবতাবোধ। ক্লিয়ার তোমাদের কাছে? তারপরে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড় উঁচু নিচু ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা আবশ্যক, এমন অভিমত প্রকাশ পেয়েছে কোন রচনায় বলতো? একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছোট বড় উঁচু নিচু ধর্মীয়, আচ্ছা তার মানে এখানে সাম্যবাদের কথা বলা হয়েছে, আর সাম্যবাদের কথা বলা হয়েছে আমাদের পাঠ্য বইয়ে উপেক্ষিত শক্তির উদ্বোধন গ্রন্থে, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর কিন্তু হবে বলো উপেক্ষিত শক্তির উদ্বোধন। ক্লিয়ার? আচ্ছা, চণ্ডাল শব্দের অর্থ কি বলতো? চণ্ডাল শব্দের অর্থ হচ্ছে চারাল, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে নিম্ন শ্রেণীর, একদম সবচেয়ে নিম্ন শ্রেণীর যে মানুষরা আছে তাদেরকে কিন্তু সনাতন ধর্মে কিন্তু শ্রেণী বৈষম্যটা আছে, তো এখনো আছে, অনেক অনেক জায়গায় আছে, অনেক অনেক জায়গায় নেই। তো এই যে সবচেয়ে নিচু যে হচ্ছে তোমার শ্রেণীটা ছিল তাদেরকে চণ্ডাল বলা হতো, যার অর্থ হচ্ছে চারাল। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ গাইস। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে এই অধ্যায় থেকে কি টাইপের প্রশ্নগুলো আসবে, এবং খুব সহজ সহজ কিন্তু প্রশ্ন এই অধ্যায় থেকে এসে থাকে। আশা করছি তোমরা পরীক্ষা অনেক ভালো করবা। তারপরেও এখানে যদি এই অধ্যায় সম্পর্কে তোমাদের কোনো ধরনের কোনো কিছু ত্রুটি থাকে অথবা বুঝতে পারোনি এমন কিছু থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শীতে কিন্তু সবাই সাবধানে থাকবা। এই যে আপু সোয়েটার পরি নেই, এভাবে কিন্তু থাকা যাবে না, সোয়েটার পরে থাকতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।